আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। অনেকদিন হলো বাংলাদেশ নিয়ে কিছু বলি না, তো আজকে ভাবলাম নিজের দেশ নিয়ে কিছু বিষয় তুলে ধরা দরকার। 1971 সনের লিবারেশন যুদ্ধে পাক বাহিনীদের 3 লক্ষ বাঙালিদের শহীদ করার কারণে যুদ্ধ শেষে বাঙালিদের বিরুদ্ধে পাক বাহিনীকে সমর্থন বা তাদেরকে কোনো প্রকার মদত দিয়েছিল এমন কোনো নজির বা তথ্য যদি পাওয়া গিয়েছে কারোর বিরুদ্ধে, তাহলে তাকে কঠিনতর শাস্তি বা এক কথায় বলতে গেলে মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে হয়েছে, যাদেরকে আমরা রাজাকার বলেছি। রাজাকার যদিও বা অফিসিয়ালি পাকিস্তানের টিক্কা খানের একটি দল ছিল, কারো সম্পর্ক পাক বাহিনীর সঙ্গে ভালো ছিল এমন তথ্য পাওয়া গেলেও তাকে রাজাকার বলা হয়েছে। এ নিয়ে সবচেয়ে বড় আন্দোলন বাংলাদেশে হয়েছিল 2013 সনে রাজাকারদের ধরে ধরে তাদের ফাঁসি কার্যকরের দাবিতে। দর্শক, আমরা পুনরায় একটু মনে করি, রাজাকার বলে আমরা যাদেরকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছি তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ ছিল পাক বাহিনীর সহায়তা এবং বাঙালি জাতির সাথে গাদ্দারি, পাক বাহিনীকে যুদ্ধে বা কোনো প্রকার ছোটখাটো সাহায্য। ওকে, ফাইন। এরপর আসে গত 2024-এর জুলাই বিপ্লব, যেখানে আমরা বাঙালিরা আমাদের প্রতিবেশী দেশ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে আরেকটি স্বাধীনতা হাসিল করি। এটাকে তো দ্বিতীয় স্বাধীনতাই বলা হচ্ছে, কারণ সেম ওয়েতে বাঙালিরা নিজেদের প্রাণ উৎসর্গ করে দিয়ে অলমোস্ট পরাধীন করে ফেলা একটি দেশকে স্বাধীন করেছে, এবং বিগত শাসকের হাতেও কিন্তু বাঙালিরা শহীদ হয়েছে। তো লজিক্যাল সেন্স আমাদেরকে এটাই বলে, ওই স্বৈর শাসকেরও যে সমর্থক দল ছিল তারাও একইভাবে রাজাকারদের মতো শাস্তি পাওয়ার যোগ্য। সর্বপ্রথম তাদেরকে মোদী সরকারের মতো শেখ হাসিনা, যাদেরকে নিজের দল প্রচারের জন্য কাজে লাগিয়েছিল, যে দলটি বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছিল। মোদি গেটস এ বলিউড বুস্ট, এটি ভারতের খুব জনপ্রিয় একটি নিউজ। ভারতের মোদির জনপ্রিয়তা লাভের স্ট্র্যাটেজি হলো সেলিব্রিটিদেরকে ব্যবহার করা। সেলিব্রিটিজ লাইক শাহরুখ, সালমান, অমিতাভ বচ্চন, যারা ইতিমধ্যেই বলিউডে ফেমাস মুখ, যাদের কোটি কোটি সমর্থক জনতা ভারতে রয়েছে, তাদের সাথে পিকচার তুলে মোদির বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করা, সেলিব্রিটিদেরকে দিয়ে তাদের পার্সোনাল আইডিতে মোদির ব্যাপারে পোস্ট করানো, কাউকে আবার বিজেপির পার্টির এমপি বানিয়ে পার্টির সঙ্গে যুক্ত করা, মোদির নিজস্ব সাইবার গ্রুপ দিয়ে হোয়াটসঅ্যাপে মোদির সফলতার ব্যাপারে প্রচার করা, এগুলো ছিল মোদির অন্যতম ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, যা আমাদের বাংলাদেশের হাসিনাও হুবহু নকল করেছিল তথাকথিত বাংলাদেশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে, যাদেরকে বাংলাদেশের হিউজ পপুলেশন, একটি বিশাল জনসংখ্যা অনুসরণ করছিল। তাদের দিয়ে নিজের দলের পক্ষে সাফাই সমর্থন সবই হাসিল করেছিল হাসিনা। এবং এই সো কল্ড সেলিব্রিটিজ, যাদেরকে মানুষ অন্ধভাবে ট্রাস্ট করত, অনুসরণ করত, তারা লিটারেলি টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল এবং একটি অত্যাচারী শাসকের পক্ষে স্ট্যান্ড করেছিল। ছাত্রদের ওপর গুলি চালানো নিয়ে স্ক্রিনে থাকা এই ব্যক্তিটি কিভাবে পাশবিক হাসি হেসেছিল তা সবাই দেখেছে, কিন্তু এদের কিছু হয়নি। না তো বিপ্লবের পর কাউকে কোনো শাস্তির মুখোমুখি হতে হয়েছে শেখ হাসিনার জন্য সেলিব্রিটিদের গ্রুপ তৈরি করে ক্যাম্পেইন করার জন্য। এ ব্যাপারে অকাট্য প্রমাণ থাকার পরেও কেউ এদেরকে এখনো কিচ্ছু বলেনি। অথচ হাসিনার কথা ভাবুন, রাজাকার ইস্যুতে ভারতের ইশারায় এক বিশাল আন্দোলন গড়ে তুলেছিল মাওলানা সাইদির মতো নিরীহ মুসলিমদেরকে অত্যাচার করতে, কিন্তু আমরা হাসিনার পক্ষের রাজাকারদেরকে আজ মুক্ত বাতাসে বাংলার জমিনে ঘুরে বেড়াতে দিচ্ছি, তাদের আজও বিচার করতে পারলাম না। এখান থেকেই প্রমাণ হয় হাসিনার তৈরি করে যাওয়া সিস্টেমের অনেকটাই অক্ষত রয়েছে, যার কারণে আন্দোলন চলাকালীন হাসিনার পক্ষ নেয়া মোস্তফা সরোয়ার ফারুকীকে আজকে আমরা উপদেষ্টা হিসেবে দেখছি। সে একজন ভারতীয় এজেন্ট এবং মুসলমানের শত্রু হওয়ার কারণে যখন গোটা বাঙালি জাতি তাকে উপদেষ্টার আসনে দেখতে চায় না, এমনকি কিছুদিন আগে সমন্বয়কদের উপর সাইবার হামলাও হয়েছিল তার কারণে, তার অপসারণের জন্য, কিন্তু তবুও যেন কোনো এক অজানা শক্তি তাকে তার আসনে শক্ত করে ধরে রেখেছে। এবং আমি বলবো দর্শক, এটা মোটেও নর্মাল বিষয় না। একইভাবে বাংলাদেশের আর্মি জেনারেল ওয়াকারুজ্জামান, যার প্রতিনিয়ত ভারতীয় সামরিক ব্যক্তিত্বদের সাথে ওঠা বসা রয়েছে, না তো তাকে তার অবস্থান থেকে সরানো গিয়েছে, না তো এই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ প্রেসিডেন্ট চুপ্পুকে। একইভাবে হাসিনার দালাল সিম কোম্পানি, যারা গভর্নমেন্ট ইনফো দেওয়ার নামে একের পর এক হাসিনার প্রশংসা এবং উন্নয়নমূলক SMS করে মানুষের ফোনে স্প্যাম করেছে। কোনো সিম কোম্পানির সাথে সাধারণ জনতার ডিল থাকে শুধুমাত্র সার্ভিস রিলেটেড, সেজন্য তাদের সার্ভিস রিলেটেড কি কি অফার, কি কি প্যাকেজেস আমার জন্য রয়েছে, যেমন কত টাকায় কত MB, কত মিনিট, সে ব্যাপারে আমার ব্যক্তিগত ফোনে সে SMS করতেই পারে। কিন্তু আমি যদি চাই, তাদের এই SMS বন্ধ করারও ক্ষমতা গ্রাহক হিসেবে আমার রয়েছে। সেক্ষেত্রে কোনো পলিটিক্যাল পার্টির ব্র্যান্ডিং করা বা তাদের অ্যাডভার্টাইজ করার জন্য আমার ব্যক্তিগত ফোনে SMS পাঠানোটা সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক। মোদি যেভাবে হোয়াটসঅ্যাপ ক্রু দিয়ে নিজের প্রচারণা চালিয়েছিল, হাসিনাও ঠিক একইভাবে মানুষের সিম কার্ড ইউজ করে প্রতিবার ইলেকশনের সময় নিজের পার্টির ব্র্যান্ডিং করেছে। এই রাজাকার কোম্পানিগুলোর কি হবে? এবং তাদের মেয়াদ নিয়ে যে সমস্যা রয়েছে, টাকা রিচার্জের পর 2 দিন পর পর টাকার মেয়াদ শেষ হয়ে যায়, সেটির এখনো পর্যন্ত কোনো সমাধান দিতে পারেনি তারা।
ইলেকট্রিসিটির প্রিপেড মিটার, এটা একটা হিউজ প্রবলেম বাংলাদেশের। ডিজিটালের নাম করে যে মিটার স্বৈরাচার লাগিয়ে গিয়েছিল, তাতে দেখা গিয়েছে হুট করেই মিটারের টাকা গায়েব হয়ে যেতে। মিটার খুলে রেখে দিলে তবুও অটোমেটিক বিল আসছে। বিষয়টি মেইনস্ট্রিম মিডিয়ার বেশ কিছু খবরের চ্যানেলেও এসেছে, কিন্তু তবুও কেন এখনো এর সমাধান করা হলো না? দেখা গিয়েছে আগেকার মিটারে যতটুকু না বিল আসতো তার চাইতেও ডাবল এখন এই মিটারের রেশিও অনুযায়ী মানুষকে দিতে হচ্ছে। সমপরিমাণে বিদ্যুৎ খরচ করার পরেও স্বৈরাচার সরকার যদি মানুষের পকেট কাটার জন্য এটা একটা সিস্টেম করে থাকে, তাহলে এটা এখনো কেন রয়েছে? বিগত সরকার যদি চোর হয়ে থাকে বিদ্যুৎ মিটার দিয়ে লুট করে, তাহলে সেটা না সরানোর কারণে এখনকার সরকারও চোর সাব্যস্ত হয়ে যাবে। আসল কথা কি, বাঙালি তো একবার খাওয়ার রাস্তা পেলে সহজে হাতছাড়া করতে চায় না। অন্যদিকে এই ডিজিটাল মিটার আনার কারণে অনেক বাঙালি ভোগান্তিতেও পড়েছে। নাম দিয়েছে ডিজিটাল, অথচ নাম্বার চাপতে চাপতে মানুষ টালমাটাল হয়ে যায়। একে তো বাঙালি ডিজিটাল ফিজিটাল কম বুঝে, তাই সেই সুযোগ কাজে লাগিয়ে চুরির মেশিন প্রত্যেকের ঘরে বসিয়ে দিয়েছে। কিছুদিন আগে কাতার থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়, যাতে করে খালেদা জিয়া নিজের চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান। দ্যাটস ওকে, বাট এই মুহূর্তে এতটা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়াটা আমার কাছে একটু সন্দেহজনক। মুক্তিযুদ্ধের পর বহু বছর যাবত এই দুটি দলই মেইনলি রাজনীতিতে ছিল। মানুষ এই দুটি অপশনই বেশিরভাগ বাছাই করেছে, আওয়ামী লীগ বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এই দুটি দলের একটি নকআউট হওয়ার পর সবচেয়ে বেশি চান্স বাংলাদেশে পরবর্তীতে ক্ষমতায় আসার রয়েছে বিএনপির। পশ্চিমা বিশ্ব কি এটিকে একটি অপরচুনিটি বা বড় সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশে আরেকটি পাপেট সরকার তৈরি করার? ইউকে আমেরিকা কিন্তু এমনিতেও একটি জোট, এবং আমরা কিন্তু সতর্ক আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টাকে নিয়ে। আমরা বারংবারই বলে আসছি, দিল্লির হাত থেকে বেঁচে এসেছে, কিন্তু ওয়াশিংটনের কোলে গিয়ে পড়তে নয়। তো এটা ওরা ভালো করে বুঝতে পারছে। শুধু চিকিৎসার জন্য কি বিএনপির চেয়ারপারসনের লন্ডনে যাওয়া ছিল, নাকি সেখানে কোনো সিক্রেট মিটিং হয়েছে তাদের মধ্যে? একটা উইয়ার্ড বিষয় দেখেন, যেই আওয়ামী লীগ এত বছর যাবৎ বিএনপির নেতাকর্মীদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদের উপর নির্যাতন করেছে, সেই বিএনপির মির্জা ফখরুল কিভাবে আওয়ামী লীগ সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি না তুলে উল্টো এই দলটিকে রাজনীতি করতে দেওয়া এবং নির্বাচনে দাঁড়ানোর সুযোগ দিতে বলে? এই আওয়ামী লীগে কিন্তু সুষ্ঠুভাবে ভোট পেয়ে বিএনপিকে জয়ী হতে দেয়নি। মোর অ্যান্ড মোর নোটিস করার মতো বিষয় হলো, বর্তমান প্রেসিডেন্ট যাকে হাসিনা বসিয়ে গিয়েছিল, সেই শাহাবুদ্দিন চুপ্পুকে তার আসন থেকে নামানোর বা তাকে বদলি করার বিরুদ্ধে ছিল মির্জা ফখরুল। এই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ চুপ্পু এবং ফখরুলের মতো রাজনীতিবিদের মধ্যে কি কোনো গোপন চুক্তি হয়েছে? মনে করে দেখুন, আমি বলেছিলাম যে হাসিনাকেই যে একমাত্র ইন্ডিয়ান এজেন্ট হতে হবে তেমনটা কিন্তু নয়। মেয়াদ উত্তীর্ণ এই বৃদ্ধা মহিলাকে দিয়ে আর কতদিন বাংলাদেশ শোষণ করবে? বরং তারা চাইবে বাংলাদেশিরা পরবর্তীতে বিশ্বাস করে যাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে তাদেরকে হাত করতে। আর ফখরুলের মতো রাজনীতিবিদ বা বিএনপি কেন এই চুক্তিতে সম্মতি দিবে? অনেক দিনের ক্ষুধার্ত, পেটে কিছু পড়ে নাই। যদি হাসিনার মতো কারো সাহায্যে ক্ষমতায় আসতে পারে, তাহলে খারাপ কি? বাঙালিদেরকে লুটপাট করে তো খেতে পারবে। যাদের নির্দিষ্ট নীতিনৈতিকতা নেই, বাউন্ডারি নেই, তাদের জন্য নিজেদেরকে এইভাবে কারো কাছে সমর্পণ করে দেওয়া খুব কঠিন বা কষ্টের কিছু নয়। বাঙালি তো টাকার জন্য ইমান বিক্রি করে দেয়, নিজের সততা বিক্রি করে দেয়। আর এমন কি, ভারত এবং বিএনপির জন্য সবচেয়ে বড় আতঙ্কের এই মুহূর্তে হলেন এই ব্যক্তি। যেমন আগে ছিলেন সাইদি সাহেব, যাকে শাহবাগীদেরকে দিয়ে রুখে দিয়েছিল। এই মানুষটির জনপ্রিয়তা দেখে ভারত এবং বিএনপি উভয়ে আতঙ্কে আছে, কারণ ওরা পেপসি সিঙ্গারা দিয়ে মানুষ যতটা না গ্যাদার করতে পারবে, তার চেয়ে অধিক মানুষ এমনিতেই আজহারি সাহেবের পেছনে চলে আসবে। যদি আজহারি সাহেব কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে এক হয়ে একটি জোট তৈরি করেন, তাহলে কি হবে আপনারা ভাবতেই পারছেন। আর মূল বিষয় হচ্ছে, বাংলাদেশ ও ভারতের দ্বন্দ্ব রাজনৈতিকের চেয়েও বেশি ধর্মীয়। সেজন্য এই দেশের কোনো মুসলমান আলেম পপুলার হয়ে গেলে তাকে যে কোনো উপায়ে ভারত রুখে দেওয়ার চেষ্টা করে তাদের এজেন্টদের দ্বারা। এই উপলব্ধিটাই কিন্তু আপনাকে পরবর্তী বাংলাদেশের লিডার বা সরকার বাছাই করতে সাহায্য করবে। আপনি বুঝতে পারবেন যে কাকে প্রতিনিধি হিসেবে আনতে হবে। আপনি আগের মতো আর ঘুমিয়ে নেই, আপনি এখন সজাগ, সচেতন আপনার প্রতিবেশী শত্রু দেশের ব্যাপারে। আপনি এখন মনে প্রাণে চাইছেন যে আপনার দেশের পরবর্তী সরকার যেন ভারতের চোখে চোখ রেখে চলতে পারে। তাই সেজন্য এই ধর্মীয় ইস্যুটিকে সাইডে রেখে আপনি কখনো চিন্তা করতে পারবেন না। কারণ মনে রাখুন, ভারত ও পাকিস্তান এমনি এমনি বিভক্ত হয়নি। মুসলিমরা যতই ক্ষমতা ছেড়েছে, ওরা ততই মুসলিমদের উপর চড়াও হয়েছে। পরিশেষে কথা বলবো বাংলাদেশের এক গৌরবময় সামরিক বাহিনী নিয়ে, বিডিআর। ভারতের হয়ে শেখ হাসিনা বিডিআর জওয়ানদের উপর প্রতিশোধ নেওয়ার পর এই দলটির নাম করে দেয় বিজিবি, যেটা আসলে হাস্যকর বিষয় হলেও বাঙালি অনেক নিউজ রিপোর্টার, নিউজ চ্যানেলে দেখা যায় বিজেপি পড়তে উচ্চারণও ঠিকভাবে করতে পারে না। অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটা ভালো সংবাদ, বাংলাদেশ কিন্তু অবশেষে পরিবর্তন হচ্ছে। আমাদের বর্ডার গার্ড বাহিনীর মধ্যে আবারও সেই বিডিআর এর চমক আমরা দেখতে পাচ্ছি। এটা খুব সম্ভবত গত পরশুদিনের একটি সংবাদ। ভারতের বিএসএফ বাংলাদেশের কোনো এক কৃষককে ধরে নিয়ে গেলে উল্টো আমাদের বর্ডার গার্ড বাহিনী
ভারতের এক কৃষককে তুলে নিয়ে আসে, যার ফলে ওরা বাধ্য হয় আমাদের সেই কৃষককে ছেড়ে দিতে। এরকম বর্ডার গার্ড বাহিনী তো আমরা চেয়েছিলাম। সো কংগ্রাচুলেশনস। এবং আমি মনে করি হাসিনার দেওয়া এই নামটি পরিবর্তন করে পুনরায় বিডিআর রাখলেই ভালো হবে। এটা ভারতের জন্য আতঙ্কজনক একটি শব্দ, বিডিআর, যেটা শুনলে ওদের রোমারির ঘটনা মনে পড়ে যায়। সামরিক বাহিনীর মধ্যে ভারত বিদ্বেষী এবং প্রতিবাদী হয়ে ওঠার বিষয়টি আমাদের বাঙালিদের জন্য একটি পজিটিভ সাইন। সো এই ছিল কিছু বিষয় আমাদের বাংলাদেশ নিয়ে। আজকের মতো আমি কিবরিয়া এখানেই সাইন আউট করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সিক্রেটরি বিল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে SR ফ্যাশন ওয়্যার নামক পেজে চলে যান। সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন।